আমি ডাক্তারবাবুদের বলবো সাধারণ মানুষদের পরিষেবা আপনারা দিন। পরিষেবা না দিয়ে আন্দোলনের নাম করে স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করে দিবেন, অপারেশন করবেন, সাধারণ মানুষকে ডাক দেওয়ার অধিকার আপনাদের নাই। আপনারা নিজের মতো করে আন্দোলন করুন। আমরাও শিক্ষক সংগঠন করি, শিক্ষকদেরকে নিয়ে বসি, সাধারণ মানুষকে ডাক দিই না, মিথ্যা কথা বলে দিয়ে তাদের পরিষেবা বন্ধ করি না, আমরা স্কুল বন্ধ করি না। আরজি কর নতুন নয়া মোড় তিলোত্তমা কাণ্ডে এতদিন অবধি আমরা যা শুনে এসেছি তাহলে তা সবই কি মিথ্যে? কেন বলছি বলুন তো? তার কারণ আজ এমন কিছু তথ্য সামনে এসছে তা সত্যি সবাইকে ভাবাবে। আরজি কর কাণ্ডে ধর্ষণ হয়েছিল, খুন হয়েছিল এমনটা লোকমুখে শোনা গিয়েছিল, কিন্তু সিবিআই এর তদন্ত অনুসারে কিংবা পুলিশ যখন তদন্ত করেছিল সেই অনুসারেও যে ব্যক্তি অভিযুক্ত তিনি একাই অভিযুক্ত ছিলেন, আর কেউ এই বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন না, এমনটাই দাবি করছিলেন সিবিআই এর পক্ষ থেকে। চার্জশিট 90 দিনের মাথাতেও তারা জমা দিতে পারলেন না। উল্টে যে রিপোর্ট সামনে এলো তা চক্ষু চড়কগাছ করবার মতো। আজ সেই রিপোর্ট নিয়েই কথা তুলবো, আবারও সেই তিলোত্তমার হয়ে আওয়াজ তুলবো। আমরা ভেবেছিলাম হয়তো সত্যিকারের যিনি অভিযুক্ত তিনি ধরা পড়ে গিয়েছেন, কিন্তু যে তথ্য সামনে আসছে তারপরে আবারও প্রশ্ন উঠছে, সত্যিই তিনি একা অভিযুক্ত নাকি আরও অনেক রয়েছে? নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা, আর আজ আলোচনার বিষয় তিলোত্তমার নয়া মোড়। দেখুন, সিবিআই এর বিরুদ্ধে বিক্ষোভ, ধর্ষকদের আড়াল করছে। সিজিওর সামনে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্সদের প্রতিবাদ। মঙ্গলবার কলকাতার সিজিও কমপ্লেক্সে প্রবল বিক্ষোভ হয়েছে। ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্সদের একদল সদস্য সিবিআই দপ্তরের গেটের সামনে প্রতীকী তালা নিয়ে প্রতিবাদ নিয়েছেন। তাদের দাবি, কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি বা সিএফএসএল এর চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হওয়ার পরও সিবিআই কেন তা কোর্টে জানায়নি। সোমবার সিএফএসএল এর রিপোর্ট ট্রাইব টিভি বাংলার হাতে আসে। এতে উঠে আসে এমন কিছু তথ্য যা সিবিআই তদন্তে সমালোচনার মুখে পড়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে সেমিনার রুমে ঘটে যাওয়া ঘটনার স্থান ও পরিস্থিতি নিয়ে সন্দেহ রয়েছে। তবে সিবিআই চার্জশিটে কেন এই বিষয়গুলো উত্থাপন করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। বিক্ষোভকারীরা বলছেন, সিএফএসএল কেন্দ্রীয় একটি সংস্থা এবং তাদের রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। তারা অভিযোগ করছেন সিবিআই মূলত এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। একজন ডাক্তারি ছাত্র বলেন, ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছে কলকাতা পুলিশ। এখন সিবিআইও সেই পথেই হাঁটছে। সিএফএসএল এর রিপোর্টে প্রমাণ পাওয়া গেছে, তারপরেও কেন সিবিআই চার্জশিট জমা দেয়নি? সন্দীপরা এখনো ঘুরছে। আর যদি আবার এই ধরনের ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে? অপর এক স্বাস্থ্যকর্মী ক্ষোভের সঙ্গে বলেন, আমরা সিজিওতে তালা দিয়ে এসেছি, সিবিআই কোনো কাজ করছে না, কাজের নামে প্রহসন করছে। তারা তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করছে। প্রতীকী তালা দিয়ে সিজিও কমপ্লেক্সের গেট বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন আন্দোলনকারীরা। এই প্রতিবাদে তাদের একক দাবি, সিবিআই যেন সঠিকভাবে তদন্ত করে এবং সত্যটি সামনে আনে। বিক্ষোভকারীরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই তদন্তে দেরি হলে ভবিষ্যতে আরও বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত সিবিআই বা পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। এই পরিস্থিতিতে সিজিও কমপ্লেক্সের সামনে উত্তেজনা তুঙ্গে রয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কেন হঠাৎ আরজি কর কাণ্ড নিয়ে আবারও নতুন করে কথা তুললাম আমরা? তার কারণ যে রিপোর্ট সামনে এসছে, যে তথ্য সামনে এসছে তা সত্যি ভাবাচ্ছে। এতদিন ধরে যা প্যানেল ডিসকাশন আমরা করে এসেছি, যেসব প্রশ্ন আমরা তুলে এসেছি তার উত্তর হয়তো একটু ধরতে গিয়েছিলাম আমরা, কিন্তু তার আগেই হঠাৎ করে নতুন সংকট। কি বিষয় নিয়ে কথা বলছি? সিএফএসএল এর রিপোর্ট। মানে তদন্তের ঠিক রিপোর্ট কি এসেছিল এবং তারপরে এখন এই সন্ধিক্ষণে ঠিক কি বেরিয়ে আসছে তথ্য আপনাদের সামনে রাখছি। দেখুন, পোস্টমর্টম রিপোর্টে 5টি তথ্য ছিল। আরজি করে নির্যাতিতা তরুণীর গোপনাঙ্গে গভীর ক্ষত পাওয়া গিয়েছে। নাম্বার 2, আরজি করে নির্যাতিতা তরুণীর চিৎকার প্রতিরোধ করার জন্য নাক, মুখ এবং গলায় ক্রমাগত চাপ দেওয়া হয়েছিল। শ্বাসরোধের কারণে থাইরয়েডের তরুণাস্থি পর্যন্ত ভেঙে গিয়েছিল। নাম্বার 3,
মাথা দেয়ালের সঙ্গে চেপে ধরা হয়েছিল যেন নির্যাতিতা তরুণী চিৎকার না করতে পারেন। পেট, ঠোঁট, আঙুল এবং বাম পায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। নাম্বার 4 আপনাদের সামনে রাখবো, পোস্টমর্টম রিপোর্টে টোটাল 5টি তথ্য আপনাদের সামনে রাখছি। এত জোরে নির্যাতিতাকে আক্রমণ করা হয়েছিল যে চশমার টুকরো তার চোখে ঢুকে যায়। নির্যাতিতার 2 চোখ, মুখ এবং গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণও হয়েছে। নাম্বার 5, নিজেকে বাঁচাতে নির্যাতিতা আপ্রাণ চেষ্টা করেছিলেন। এই রিপোর্ট পোস্টমর্টম রিপোর্টে বেরিয়ে এসেছিল। কিন্তু যে বিষয় নিয়ে আমরা কথা বলছি আজ, দেখো পোস্টমর্টম রিপোর্ট, সিবিআই এর মাঝে অনেকগুলো ঘটনাক্রম পেরিয়ে গিয়েছে। সিবিআই তদন্ত করেছে। সিবিআই 90 দিনের মাথায় এখনো পর্যন্ত চার্জশিট জমা দিতে পারেননি। সঞ্জয় রায়, যাকে অভিযুক্ত বলে দাবি করেছিল পুলিশ, আমাদের এই রাজ্যের পুলিশ, সেই অভিযুক্তকেই নতুন করে আবারও অভিযুক্ত প্রমাণ করেছে সিবিআই। কিন্তু সঞ্জয় রায় ছাড়া আর কেউ এই বিষয়ের সঙ্গে কোনোভাবেই অ্যাটাচড নয়, এমনটাই বোঝানো হয়েছে তদন্তের খাতিরে। কিন্তু আমরা সব মেনে নিয়েছিলাম। কিন্তু যে তথ্য এবার সামনে আসছে সে তথ্য তো চক্ষু চড়ক গাছ করবার মতো। সিএফএসএল এর রিপোর্ট আপনাদের সামনে রাখছি। দেখুন, ফরেন্সিক রিপোর্ট নিয়ে আলোচনা হবে। ফরেন্সিক রিপোর্টে বিস্ফোরক তথ্য, কিসকে বলবো একটু থামাতে। 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার প্রথম থেকে চালাতে বলবো। ফরেন্সিক রিপোর্টে বিস্ফোরক যে তথ্যগুলো এসছে উঠে, তার মধ্যে 1, 2, 3, 4, 5 করে 4 আর 5 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি দেখুন, লেখা রয়েছে দ্য কাটমার্ক পোর্শনস observed on this matter that were reasonably corresponding to the head and lower abdomen area of an injured victim who stated happens to be laying on this mattress। এবার একটু বাংলাটা আপনাদের সামনে রাখছি। দেখুন, এই গদিতে কাটা দাগ পাওয়া গিয়েছে, যা এই গদিতে শুয়ে থাকা একজন আহত শিকারের মাথা এবং তলপেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে গিয়েছে। তবে হামলাকারীর কাছে শিকারের দ্বারা দেখানো সম্ভাব্য লড়াইয়ের প্রমাণ বা তাদের মধ্যে লড়াইয়ের প্রমাণ, যেমন এই ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, দৃশ্যের দেখানো জায়গায় পাওয়া গেছে, যেমন সেমিনার হলের ভেতরে কাঠের প্ল্যাটফর্মের গদি এবং পার্শ্ববর্তী এলাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই স্টেটমেন্ট, এই তথ্য। 5 নম্বর পয়েন্টে বলা রয়েছে, এটা অসম্ভব যে একজন ব্যক্তি অপরাধ করার জন্য সেমিনার হলে প্রবেশ করতে পারে না, যেখানে 24 থেকে 7 অর্থাৎ 24x7 যাদের এই প্রসেস চলে কার্যকরী হাসপাতালের করিডোরে, ডাক্তারের ডিউটি, নার্সিং স্টেশন এলাকায় উপস্থিত কর্মকর্তাদের উপস্থিতিতে একটি ব্যক্তি ঢুকে গেলেন, প্রবেশ করলেন সেমিনার হলে এবং তার অপরাধ ঘটালেন। এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়, এই তথ্য বলছেন ফরেন্সিক রিপোর্টে। বিস্ফোরক তথ্য। তাই তো প্রশ্নটা আবার যাচ্ছে, শুধু একা সঞ্জয় রয় নাকি নেপথ্যে আরও অনেকে? রাঘব বোয়াল রয়েছে, রহস্য দানা বাঁধছে, কিন্তু প্রশ্ন উঠছে, আমরা যা শুনলাম, আমরা যা জানলাম, আমরা যা বোঝার চেষ্টা করলাম, তা সবই কি তবে ভুল? আজ যে তথ্য সামনে আসছে সেটাই কি তবে ঠিক? আর যদি ঠিক হয় তাহলে গটাপটা কোথায় হলো, কে করলেন, কারা রয়েছেন পেছনে? জানার চেষ্টা করবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সমজিৎ ঘোষ, বিজেপি সমর্থক, রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক, রয়েছেন ডক্টর শাহরিয়ার আলম, যিনি রাজ্য কমিটির সদস্য, মেডিকেল সার্ভিস সেন্টার, আন্দোলনকারী চিকিৎসক। আপনাদের 3 জন এবং তার সঙ্গে সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। এই নিয়ে আমরা আজ আলোচনা করব। আমার প্রথম প্রশ্ন থাকবে সরাসরি ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, যে ঘটনা সামনে আসছে, যে তথ্য সামনে আসছে, কি মনে হচ্ছে আপনাদের? শুধু সঞ্জয় রয় নাকি নেপথ্যে অন্য কোনো বড় মাথা, কিংবা যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণটাই মিথ্যে? আপনার কথা শোনা যাচ্ছে না ডাক্তারবাবু।
আমাদের সঙ্গে আরও একজন জুড়ে গিয়েছেন, আমাদের সঙ্গে জুড়েছেন ডক্টর কাবিউল হক। কাবিল বাবু, আমার প্রথম প্রশ্ন আপনার কাছেই থাকবে, শাহরিয়ার বাবুর কাছেও আসবো, কিন্তু তার আগে আপনার কাছে যাব। যে ঘটনা, যে তথ্য সামনে আসছে, কি মনে হচ্ছে আপনার? খুবই ভয়ানক অবস্থা। যে সত্যের জন্য আমরা লড়ছিলাম বিগত 4 মাস ধরে, যে সত্য আমরা চেয়েছিলাম যে আন্দোলনের শুরু থেকেই, যে সত্য উদ্ঘাটিত হোক। যখন মৃতদেহ দেখা গেল ফরেনসিক সেমিনার রুমে, তখনই আমরা বলেছিলাম যে এর বিশ্লেষণ হোক। তখন পুলিশ তড়িঘড়ি একটা কি বলবো, তদন্তটাকে গুটিয়ে নিয়ে আসার চেষ্টা করছিল। তখন আন্দোলন করেছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, তাই সেই দিন ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয়েছিল, না হলে সেটুকুও হতো না। আন্দোলনের ধারাবাহিকতায় যে দাবিগুলো এসেছিল, সেই আন্দোলনের মাধ্যমেই কিন্তু এটা এসেছিল, না হলে ধামাচাপা দেওয়ার চেষ্টা সেই দিন থেকেই শুরু হয়েছিল। আজকে যখন সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিজ যে রিপোর্ট পাবলিশ হয়েছে, বেসিক্যালি রিপোর্টটাই 11ই সেপ্টেম্বর 2024-এর, প্রায় 2 মাস আগেকার। তাহলে সেই রিপোর্টটা আসার পরে তো চাঞ্চল্যকর তথ্য, যে তারা বলছে প্লেস অফ অকারেন্স সম্বন্ধে তারা সন্দিহান। সন্ধিহান শুধু নয়, কি ঘটনা, না কাবিল বাবু, শুধুমাত্র সন্ধিহান নয়, তারা সরাসরি যে তথ্য আমাদের হাতে আসছে সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে প্লেস অফ একদমই। অকারেন্সটাও চেঞ্জ রয়েছে, শুধুমাত্র Change যেখানে যে হয়েছে। ঘটনা রয়েছে সেখানে ঘটনাটি ঘটেনি। এবং তার সাথে সাথে যেটা বলা হচ্ছে যে এই ঘটনা যারা ঘটালো, তারা সেই 24 ঘন্টা ডিউটির মাঝে সেই রুমে এসে সেখানে Right. ঘটাতে পারে। একজন সঞ্জয় রায়কে, যাকে নিয়ে আসা হলো, পুলিশ নিয়ে এলো প্রথমে, তারপরে সিবিআই তাকে সিলমোহর দিল। এইটাতে তো একটা যোগসাজশ স্পষ্ট। কেন্দ্র সরকারের যে তোতা পাখি সিবিআই এবং রাজ্য সরকারের পুলিশ বাহিনী, তারা একই কথা বারবার বলেছে। যখন সুমোটোকে সুপ্রিম কোর্ট নিল, তখন আমরা একটু আশাবাদী হয়েছিলাম হয়তো কিছু হবে, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বললেন যে চাঞ্চল্যকর ঘটনা। আমি জানি না যে সিএফএসএল এর রিপোর্ট তিনি দেখেছিলেন কিনা। তাহলে সুপ্রিম কোর্টে বারংবার বলা হয়েছিল ডাক্তারদের সুরক্ষা, অমুক তমুক, এই সমস্ত বক্তব্যগুলো বারবার এসেছিল। ন্যায় বিচারের প্রশ্ন কিন্তু তখন আসেনি। আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি, যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, যারা আন্দোলনকারী চিকিৎসক, আপামর জনসাধারণ বলেছিল ন্যায় বিচার কোথায়। আজকেও সেই ন্যায় বিচারের দাবিতেই আমরা ধ্বনিত হয়েছি। আজকে আমরা সিজিও কমপ্লেক্সে গেছি, আমরা তালা ঝুলিয়ে দিয়ে এসেছি সিবিআই এর অফিসে, যে আপনাদের থাকার কোনো নৈতিক অধিকার নেই। আপনারা কি, আপনারা যে ক্ষমতায় আছেন, আপনারা যে ক্ষমতাধারী তদন্তকারী সংস্থা, আপনাদের তদন্ত এই নমুনা, তাহলে কোথায় আপনাদের টিকি বাধা আছে? তাহলে রাজনৈতিক দলগুলো তারা এই পুরো ঘটনাকে যেভাবে লুকিয়ে রাখার চেষ্টা করছে, বা কেউ ক্ষমতার হ্যাঁ, আস্বাদন বলছি পাওয়ার কি চেষ্টা করছে। সিগন্যালে কিছু গন্ডগোল হচ্ছে? কারণ আমি তো পাচ্ছি না আর কি দেখতে। ভালো। আমরা আসছি কাবিল বাবু, আপনার কাছেও আসবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ফিরে এলাম, আবারও একই বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের। আজ আরজিকর কাণ্ডই মূল ইস্যু। আমি আবারও কাবিল বাবুর কাছে যাবো। কাবিল বাবু বলুন। হ্যাঁ, যে বিষয়টা বলছিলাম, যে এইভাবে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু থেকে হয়েছে, আজকে আমরা সিবিআই যে আঞ্চলিক দপ্তর সিজিও কমপ্লেক্সে গেছিলাম, মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি এবং WBJDF এর পক্ষ থেকে আমরা সেই বিচার চাইতে গেছিলাম যে আপনারা এরকম ভাবে যে ঘটনাটাকে লুকানো, ধামাচাপা দেওয়া, এবং আপনারা যে টেম্পারিং করছেন, এভিডেন্স টেম্পারিং এর দায় শুধুমাত্র সেই সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল নয়, আপনারা এই দায় দুষ্ট, এই কথাটা জানিয়ে দেওয়ার জন্য আমরা তাদের দপ্তরে তালা মেরে দিয়ে এসেছি, বলেছি আপনাদের থাকার কোনো নৈতিক অধিকার নেই। আজকে কি কেন্দ্র কি রাজ্য, যেই সরকারি আছে, তারাই এই নক্কারজনক ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। প্রথম থেকে আমরা দেখেছি, প্রথম থেকে স্টেজ করা হয়েছে যে ঘটনাটাকে। আজকে যে ইনফরমেশনটা আমাদের কাছে এসছে সংবাদ মাধ্যম মারফত, যে সিএফএসএল এর রিপোর্ট, এই রিপোর্টটা তো আজকের নয়, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের রিপোর্ট। তাহলে যখন আন্দোলন তুঙ্গে, যখন আন্দোলন কিছুটা সীমিত হয়েছে, তখন নতুন নতুন জিনিসগুলোকে নিয়ে আসছে। আন্দোলন এভাবে কিন্তু বন্ধ হবে না। সরকার বাহাদুরদের কাছে হুঁশিয়ারি, যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, যে দল তারা ক্ষমতায় আছে, তাদের কাছে হুঁশিয়ারি, যে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সাধারণ আপামর জনগণ কিন্তু আন্দোলন থেকে পিছু পা হবে না। মহামান্য আদালতের কাছেও আবেদন, যে সঠিক ন্যায় বিচার সঠিক পথে করুন। আপনাদের কাছে আবেদন জানাই, যে যেভাবে সুমোটো কেস সুপ্রিম কোর্ট নিয়েছিল, আজকে সিএফএসএল এর রিপোর্টটা পাবলিশ হওয়ার পরে আবার নতুন করে একটা দিক নির্দেশ দিক আদালত। এইটাই আমাদের কাছে দাবি, সাধারণ মানুষের দাবি,
একটা ন্যক্কারজনক ঘটনা ঘটে গেল আরজিকর মেডিকেল কলেজের মধ্যে, কোনো রকম বিচার হলো না। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল এদেরকে জামিন দিয়ে দেওয়া হলো। সিবিআই চুপচাপ নির্বিকার, তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত নিয়ে আসতে পারলো না। এখন নতুন নতুন অনেক ইনফরমেশন বেরিয়ে আসছে যে অকুস্থল তাহলে কোথায়, মোটিভ কি? একজন অন ডিউটি ডাক্তার তার হাসপাতালের মধ্যে খুন এবং ধর্ষিত হলো, এর দায় কার? মোটিভ কি? কি কারণে ঘটলো? কারা করলো? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারা জড়িত? কারা এভিডেন্স টেম্পার করলো? এই প্রশ্নের উত্তর কে দেবে? তাহলে সর্বোচ্চ যে সংস্থা, তদন্তকারী সংস্থা সিবিআই, সেই সিবিআই এর উপরে এই রাষ্ট্র, যে ভারত রাষ্ট্র, তার যে সর্বোচ্চ সংস্থা, তারা যদি এইরকম পরিস্থিতি করে, তদন্ত নিয়ে তারা যদি মানে নামমাত্র তদন্ত করে যায়, তদন্তের নামে যদি ছিনিমিনি খেলে, তাহলে সাধারণ মানুষকে পথ খুঁজে নিতে হবে যে তদন্ত কিভাবে চলবে। আমি ঠিক এই জায়গাতে আমি সরাসরি সঞ্জিত বাবুর কাছেই যাব। আমি এই বিষয়টিকে একটু সংযোজন করে সঞ্জিত বাবুর কাছে যাব। সঞ্জিত বাবু, কি করছিলেন আপনারা? বিশেষ করে আপনারা বললেন যে সিবিআই ঠিক সব ব্যবস্থা করে দেবে, তদন্তকারী সংস্থা, সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, আমরা ভরসা রাখলাম, আপনারাও ভরসা রাখলেন, প্রত্যেকে ভরসা রাখলো। এতগুলো রাত জাগা কর্মসূচি হলো, জুনিয়র ডাক্তাররা আপনাদের সবার ওপর বিশ্বাস করে তাদের আন্দোলন তুলে নিলেন, সিবিআই এর উপর ভরসা রাখলেন। সিবিআই এই করলেন, এই তদন্ত থেকে বেরিয়ে আসলো যে তদন্ত এখন সামনে বেরিয়ে আসছে, তথ্য একেবারে ভিন্ন। সিবিআই কিছুই খুঁজে পেলেন না, আর এত তথ্য সামনে চলে আসছে। সঞ্জিত বাবু, আপনাকে জিজ্ঞেস করেছি। সঞ্জিত বাবু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ রতন বাবু, আসবো, আপনার কাছেও আসবো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন। আর একবার প্রশ্নটা করবেন, শুনতে পাইনি। আমি এটাই প্রশ্ন করছি, এতদিন ধরে সিবিআই তাহলে কি করলেন? সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা কিছুই পেলেন না, এখন এই এত বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে। হ্যালো, আই থিঙ্ক কোনো কারণে টেকনিক্যাল কিছু ইস্যু হচ্ছে। আমি এই বিষয় নিয়ে সরাসরি রতনবাবুর কাছে চলে যাব। রতনবাবু, বিষয়গুলো তো দেখছেন, কি বলবেন বলুন তো? যারা আমরা দিনের পর দিন এই বিষয় নিয়ে কথা বলে যাচ্ছি, তার রেশ এই জায়গায় এসে পৌঁছবে যেখানে তথ্য একেবারেই ভিন্ন সামনে আসবে। একদম শুনতে পাচ্ছেন? হ্যালো, ঘটনা ঘটেছিল, হ্যালো, আপনি আপনারা হ্যালো, দেখিয়েছিলেন যে সঞ্জিত বাবু, আমি রতনবাবুর কাছে আছি। হ্যালো, মুখ্যমন্ত্রী, শোনা যাচ্ছে? পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার, তারা কিন্তু বলেছিল আরো আসামি আছে, 7 দিনের মধ্যেই তাদেরকে আমরা গ্রেফতার করে ফেলব। এই কথা কিন্তু বলেছিলেন তখন মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন, মনে করে দেখুন আন্দোলন। তার মানে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ জানতো যে সেই সময় আরো আসামি ছিল। কিন্তু আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে এর পিছনে রাজনীতিটা আপনারা দেখুন, যে আমাদের যে গৃহমন্ত্রী যখন পশ্চিমবাংলায় এলেন, তিনি কিন্তু আসার পরে যে বক্তব্য রাখলেন, সেখানে কিন্তু একটি বারের জন্য আমাদের তিলোত্তমার কথা বা তার বাড়িতে যাওয়া তো দূরে থাক। না, কি বলছেন রতনবাবু? স্বয়ং তিলোত্তমার মা বাবা তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সে দেখা পর্যন্ত তিনি করেন না। দেখা পর্যন্ত করেননি। তাহলে ভাবুন অঞ্জনদা, তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা, শুধু জুনিয়র ডাক্তার না অঞ্জনদা, যেভাবে গোটা বাংলার মানুষ রাস্তায় নেমে এই তিলোত্তমার নির্যাতনের প্রতিবাদ করলো, কোন রকম সিবিআই বলুন, ইডি বলুন, রাজ্যের যে প্রশাসন বলুন, কাউরি মনে কোনো ছাপ ফেলতে পারলো না। আমাদের এখান থেকে একটা জিনিস পরিষ্কার অঞ্জনদা, যে এই যে সরকারটা চলছে, এই সরকারটা এবং যে কেন্দ্র সরকারের তাদের মধ্যে যে বোঝাপড়া, আগে তো মনে হয়েছিল অঞ্জনদা যে ডাল মে কুছ কালা হে, তো এখন তো মনে হচ্ছে ডাল মে কুছ কালা নেই, ডাল সব কুছ কালা হে ডাল। এই কথাটা মনে হচ্ছে অঞ্জনদা। দিদি চায় না, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চায় না যে তার বিরুদ্ধে কেউ বা সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করবে। কারণ দেখুন, আজকে সারা পশ্চিমবাংলার মানুষ, সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও মানুষ, সুশীল সমাজ বলুন, বুদ্ধিজীবী বলুন, আপনাদের মতো চ্যানেলের যারা সাংবাদিক বলুন, এমন কোন জায়গা নাই পশ্চিমবাংলায় যে যারা এই নির্যাতিতার হয়ে আন্দোলন করেন। শুধুমাত্র আমরা কি দেখলাম
শুধুমাত্র এই সরকারকে দেখলাম এই নির্যাতিতার হয়ে মানে নির্যাতিতার বিরুদ্ধে তিনি তাদেরকে বাঁচানোর একটা কৌশল খালি করে গেছেন। না হলে বরং আজকে যে সন্দীপ ঘোষ, আজকে ডাক্তারবাবু বলছিলেন যে যেই ধরনের রিপোর্ট যেগুলো হয়েছে তারা আজকে তালা ঝুলিয়ে দিয়েছে এই ইডি সিবিআই এর দপ্তরে। আচ্ছা অর্জুনদা বলুন তো, সিবিআই এর দপ্তর যারা চাকরি করে, যারা প্রশাসনের যারা চাকরি করে, পুলিশ বলুন সিবিআই বলুন, এরা তো সরকারের আন্ডারে চাকরি করে। তো তাদের দপ্তরে আজকে সাধারণ মানুষের রাগ হবে, তারা দপ্তরে তালা লাগায়। তার মানে কি? তার মানে এই এদেরকে যারা পরিচালনা করে, এই সরকার আছে, তাদের বিরুদ্ধেই তালাটা লাগানো হলো। কিন্তু আমরা যতই দেখি যে সিবিআই তদন্ত করার জন্য আমরা চাপ যতই দিই, যদি সরকার যদি না পদক্ষেপ নেয় তাহলে হবে না। আচ্ছা অঞ্জনদা বলুন তো, একটা রাষ্ট্রের কাজ কি ন্যায়বান মানুষ প্রতিষ্ঠিত করা? রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রের ন্যায়বান মানুষ থাকে। রাজা যদি অত্যাচারী হয় তাহলে অঞ্জনদা রাজ্য থাকে না, দেশ থাকে না। প্রজা যদি অত্যাচারী হয় তাহলে দেশ থাকে, কিন্তু রাজা যদি অত্যাচারী হয় তাহলে দেশ থাকে না, রাজ্য থাকে না। আজকে আমরা পশ্চিম বাংলায় সেটাই দেখতে পাচ্ছি এবং ভারতবর্ষে সেটাই দেখতে পাচ্ছি। নাই এমন একটা সরকার বসে আছে, তার কোনো অনুভূতি নাই। তিনি যে যখন বলেছিলেন যে শুধু একজন ধরা পড়েছে, আরো 7 দিনের মধ্যে আমরা আরো এর পিছনে যারা আছে তাদেরকে আমরা ধরে ফেলবো, তারপরেও দেখা যাচ্ছে যে বিচারের মানে নীরবে নিতে খাচ্ছে। আজকে ডাক্তারবাবুদের আমি বলবো আন্দোলনটা, যে এদের আন্দোলন যারা আবার তারা শুরু করেছে, আপামর পশ্চিমবাংলার মানুষ আপনাদের সাথে আছে, থাকবে। বুঝতে পারছি। আমি সঞ্জিত বাবুর কাছেও ছিলাম, সঞ্জিত বাবুর কাছে সেভাবে কথা বলতে পারলাম না, কিন্তু আমার প্রশ্ন একই জায়গাতেই। সঞ্জিত বাবু নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আমার প্রশ্ন থাকছে, সিবিআই এতদিন ধরে তাহলে কি করলেন সঞ্জিত বাবু? যাদের উপর আমরা ভরসা রাখলাম, নিজেদের তার বাড়ির লোকেরা ভরসা রাখলেন, ডক্টরসরা ভরসা রাখলেন, তাদেরকেও আজ সিবিআই এর দপ্তরে গিয়ে তালা ঝোলাতে হচ্ছে সঞ্জিত বাবু? সঞ্জিত বাবু কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্ন শোনা গিয়েছে? হ্যাঁ হ্যালো, প্রশ্ন শোনা গিয়েছে? সঞ্জিত বাবু কাইন্ডলি আপনার হেডফোনটা একটু খুলে নিন। হ্যালো, কোনো কারণে নেটওয়ার্কিং শুনতে পাচ্ছি ইস্যু না। হচ্ছে। আমি এই বিষয় নিয়ে আলমবাবুর কাছে আসবো। আলমবাবু, আপনাদের কি হ্যালো। রিপারকেশন? হ্যালো, দেখতে পাচ্ছেন যে ছবিটা, আমরা আসবো এই বিষয় নিয়ে আলোচনা করবো, কিন্তু এই মুহূর্তে আমরা গৌরাঙ্গবাবুর কাছে আসবো। গৌরাঙ্গবাবু, সত্যি করে একটা কথা বলবেন, স্পেসিফিক্যালি আমি জিজ্ঞেস করব। আচ্ছা, সিবিআই এর উপর আমরা ভরসা রাখলাম, আপনারা বললেন, আপনারা বিভিন্ন রকম নানান বিদ্রুপাত্র কথাও বলেছেন, কখনো কখনো আপনাদের মুখপাত্র কিংবা কখনো কখনো আপনাদের সমর্থকেরা। আমি বলছি, এই সবই কি তাহলে নাটক? তার কারণ কেন্দ্র রাজ্য সংঘাত যেটা দেখানো হয়, তাহলে কি সবই আসলে ওই সেই সেট আপ তত্ত্বের উপরই দাঁড়িয়ে রয়েছে? দেখুন, ক্রাইমের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সংঘাত বা সেট আপের কোনো বিষয় না। এখানে জিরো টলারেন্স নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করছেন এবং তার বিভিন্নভাবে যারা সে দলীয় হোক বাইরের হোক যে হোক না কেন ধরা পড়ছে, এবং সবথেকে বেশি সাকসেস রেট আমাদের এখানটাই। বিভিন্নভাবে বিরোধীরা কখনো জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে, কখনো বিভিন্নভাবে বাংলার ক্ষেত্রে করার চেষ্টা করছে। এটার বিষয়টা আলাদা দিলাম, কিন্তু আজকে আমরাও মর্মাহত, সত্যি মর্মাহত যে একটি ডাক্তারবাবু যে চিকিৎসার জন্য অন্য সাধারণ মানুষকে যিনি সুস্থ করে তোলেন, তার মৃত্যু হয়ে গেল, কিন্তু তার এখনো বিচার পেল না। এটা সত্যি মর্মাহত বিষয়। এটার জন্য আমাদের নেত্রী এবং আমরা সকলে প্রত্যেকে আমরা পথে নেমেছিলাম। আমরা আজকে ভারতের সংবিধানে রেপ কেসকে যে জায়গাটাতে নিয়ে যাওয়া গেছে, যার বিচারের যে প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছে, ইটস ভেরি লেন্দি এবং লং। সেই জন্য তো আমাদের বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছিলেন যে অপরাজিতার মতো একটা বিল দরকার, যে বিলে 15 দিনের মধ্যে ফাঁসি দেওয়া যেতে পারে।
আজকে উন্নাওয়ের ঘটনা বলুন, হাতরাসের ঘটনা বলুন, বছরের পর বছর চলে গেছে কিন্তু তার বিচার এখনো পেন্ডিং পড়ে আছে। আচ্ছা, আজকে আমি বলে নিই, তাড়াতাড়ি ফাঁসি দিলে পরে কেসটাকে ডিসলভ করে দেবো। আমি তো তাই চাই, নির্যাতিতার বিচার প্রতিটা মানুষ চাচ্ছে। তাড়াতাড়ি ফাঁসি দিলে পরে কেস ফাইলটাকে ক্লোজ করে দেওয়া যায়। নির্যাতিতার বিচার তার কারণ এই আজ নিয়েই যে তো পথে তথ্য বসে সামনে আছে। আসছে গৌরাঙ্গবাবু, আজ যে তথ্য সামনে এসছে না, তা সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে। অপরাজিতা বিল, রাজনীতি, আপনারা কি করতে চাইছেন, আপনারা কি করবেন, সেসবের মধ্যে আর নেই। বোঝার চেষ্টা করুন, এটা রাজনীতির অংশই আর নয় গৌরাঙ্গবাবু। আপনারা ডাইভার্ট করলে হবে না। মানুষ কি ডাক্তারবাবু থেকে সাধারণ মানুষ থেকে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে আরজি করে যে মেয়েটি নির্যাতিত হয়েছিল তার বিচার চাচ্ছি। বিচার প্রক্রিয়াটাকে ভারতের সংবিধানে বিচার প্রক্রিয়াটাকে এত লেন্দি প্রসেসের মধ্যে করে রেখেছে কে? তার বিরুদ্ধে আমরা কথা বলছি এবং নতুন আইন প্রণয়নের কথা বলছি। আজকে ভারতবর্ষকে এইটা অপরাজিতা বিল আজ না হয় একদিন পাস হবেই, একদিন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাবেন। ডাইভার্ট করা এখানে বিষয় নয়। আমি আপনাকে দেখুন, আমরা সিবিআই কে চেয়েছিল, বিল নিয়ে আমাদের কোনো সিবিআই কে চেয়েছিল, বিল নিয়ে আমাদের কোনো সমস্যা নেই গৌরাঙ্গবাবু, প্লিজ। আমি একটু বলে দিই, আমার কথা বোঝার চেষ্টা করুন, আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন গৌরাঙ্গবাবু, প্লিজ। আমাদের প্রশ্ন শুধু একটি জায়গাতে, সিবিআই এতদিন ধরে কি করলেন, যেমন আপনারা প্রশ্ন করছেন আমরাও প্রশ্ন করছি। সিবিআই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা 90 দিনে চার্জশিট জমা দিতে পারেনি। আমার প্রশ্ন, সিবিআই কি করতে পেরেছে, তার থেকেও বড় প্রশ্ন, তথ্য যেটা সামনে আসছে সেটা কতটা ঠিক বা কতটা ভুল। যদি সত্যি ঠিক হয় তাহলে এতদিন ধরে কি হলো? অটোমেটিক্যালি যে কোনো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আসবে। সেটাই বলছি, সিবিআই এতদিন ধরে একে ওকে জেলে ঢুকালো, তারপরে এখন তথ্য দিচ্ছে যে ওইখানকার বেডশিটটাতে কোনো প্রকার কোনো কিছু পাওয়া যায়নি, বাইরে ইসে হয়েছে। তাহলে সিবিআই এতদিন ধরে কি করলো? সিবিআইয়ের একটা তথ্য বলি, 2024 সাল পর্যন্ত সিবিআইয়ের পেন্ডিং কেস রয়েছে 5.1 crore ইন্ডিয়াতে। রাইট। আরেকটা কথা তথ্য দিই, লাস্ট 30 বছরে 1,80,000 কেসকে সিবিআই হাইকোর্ট পর্যন্ত মুভ করাতে পারে নাই। 5.1 করো, তাহলে স্ট্রাইক রেট কি 5%, 10% পর্যন্ত সাকসেস যেতে পারছে। এই সিবিআইয়ের প্রতি কি আমরা আস্থা রাখবো? যে সিবিআই এর জন্য আপনারা মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকে বলেছিল যে রাজ্য সরকারের পুলিশ অপদার্থ, রাজ্য সরকার ধরতে পারছে না, সিবিআই তদন্ত দরকার। আজকে সিবিআই কেন মুখ থুবড়ে পড়লো? তাহলে এই জায়গাটায় চেঞ্জিং দরকার আছে। ওনারা ডাক্তার কবিউল বাবু ওনারা সিজিও কমপ্লেক্সে এসে তালা মেরে এসেছেন, প্রশ্ন ঠিক করেছেন যে ওখানটা যদি এতদিন ধরে আপনারা কাজ করতে পারছেন না কেন, প্রশ্নটা জিজ্ঞেস করতে লাগবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করলে হবে না। আজকে এর পিছনের অভিসন্ধিটাও আপনাকে বলি, যখন বাংলাদেশের মতো ঘটনা ঘটে যায় তখন পিছন থেকে ছাত্র আন্দোলনের নাম দিয়ে, সাধারণ মানুষের আন্দোলনের নাম দিয়ে মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করবার জন্য, সরকারকে সরানোর জন্য, এর পিছনে যদি তদন্ত হয় সিপিএম নেতাগুলাই জড়িত থাকবে। ওই মেয়েটা ধর্ষণকারী, আজকের মিডিয়ার সামনে আমরা বললাম, ঘুরে দেখবেন যে সেই মেয়েটা ধর্ষণকারী কোনো না কোনো সিপিএম নেতা, যে মমতা ব্যানার্জির দখল করতে চেয়েছিল। আর যে ডাক্তারবাবুরা পথে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন থাকবে, আপনারা 5 দিনের ধর্ণা মঞ্চে 50 লক্ষ কি করে খরচা করলেন? কোন হচ্ছে মৌলবাদীরা আপনাদেরকে টাকা দিল? তাদের তদন্তও হওয়া দরকার রয়েছে। পিছন দিক থেকে ক্ষমতা দখল, নবান্ন দখলের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্য যারা এতদিন ধরে বসে রয়েছে তাদের বিরুদ্ধেও হচ্ছে সিবিআই তদন্ত হওয়া দরকার। ঠিক, আচ্ছা, আলবাত হওয়া দরকার। অবশ্যই আসবো আলমবাবু, আপনার কাছেও আসবো। ঠিক বলেছেন, হ্যাঁ আসছি। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে গৌরাঙ্গবাবু আপনাকে একটা প্রশ্ন শুধু করতে চাইবো। সন্দীপ ঘোষ তিনি কি সিপিআইএম এর লোক? সন্দীপ ঘোষ প্লিজ, আপনি যখন বলেছেন আপনাকে তো কাটিনি, আমি ইন্টারাপ্ট করিনি তো। প্রশ্নটা শুনে নিন প্লিজ। সন্দীপ ঘোষ সিপিআইএম এর লোক ছিলেন? সন্দীপ ঘোষ সিপিআইএম এর ক্যাডার ছিলেন? সন্দীপ ঘোষ অভিযুক্ত কিসের জন্য হয়েছিলেন? আরজিকর কাণ্ডেই তো হয়েছিলেন। যদিও বা তিনি জামিন পেয়ে যাচ্ছেন, তিনি মুক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু তার ওপর তো দায়টা বর্তায়। তিনি তো সেখানকার প্রিন্সিপাল ছিলেন। তারপরেও আপনারা সিপিআইএম করবেন, যারা এখানে এক্সিস্টই করে না, আপনারাই বলেন জিরো হয়ে গিয়েছে, সেই দলকেই আপনারা বারবার কথা বলি। প্রিন্সিপাল আরজি করে সন্দীপ বাবু ছিলেন, তাকে ওনার দায়ভার, ওনার অফিসে ওনার টার্মে ঘটনা ঘটেছে, তার দায়ভার তাকে নিতে লাগবে। আরজি কর সম্বন্ধে নতুন করে তথ্য দেওয়ার কিছু নাই। আরজি করে পর্নোগ্রাফি চলতো, সেই পর্নোগ্রাফিতে আজকে হচ্ছে পর্নোগ্রাফির জন্য আজকে কি নাম, হ্যাঁ বলে দিচ্ছি, সৌমিত্র বিশ্বাস 2001 সালে
ফাঁসি দেওয়ানো হয়েছিল পর্নোগ্রাফির প্রতিবাদ করার জন্য। তার ভিডিও ক্যামেরা সহ আরজি কর যে কতখানি মারাত্মক জায়গা, সেটা বামফ্রন্ট সরকারের সময় বুদ্ধদেব ভট্টাচার্য সেই বিষয়ে হস্তক্ষেপ করেনি। সেই পরিবারটা এখনো বিচার চাচ্ছে যে আমার ছেলেকে ফলস ভাবে মারা হয়েছে বুঝে গেছি। এবং খুন করা হয়েছে। বুঝে গেছি। এইটাও আমি দেখবেন যে ফলস বুঝতে পেরেছি। সিপিএম শাহরিয়ার আলমের কাছে এটা খুন যাবো। করেছিল সে সময় সিপিএম। আমাকে একটু ডাক্তারবাবুর কাছে আসতে DSO খুন করেছিল। ডাক্তারবাবু উনি DSO ছলে খুন বলে করেছিল সেই কৌশলে- সময়। না গৌরাঙ্গবাবু একেবারে ছলে বলে কৌশলে যে কোনো ভাবে তারা বলার চেষ্টা করছেন তৃণমূল সরকারকে কালিমালিপ্ত করতে চাইছেন সবাই মিলে, সরকার দখল করার জন্য। সত্যি শুধুমাত্র ঘটনা তো বিজেপি মানুষের সামনে। বা সিপিআইএম নয়, ডাক্তাররাও করছে। থামুন এবার। শাহরিয়ার আলম বাবু বলুন। হ্যাঁ বলছি, ওনার তো কথাটা আসলে মূল জায়গাটা অ্যাভয়েড করে গেলেন উনি। যেটা বলা দরকার যে শুরু থেকেই যখন এই ঘটনাটা হলো, বাড়িতে ফোন করে কে বলল যে এটা সুইসাইড, রাইট। কেন এফআইআর হতে এত দেরি হলো? যে ঘটনা ভোর রাত্রে হয়েছে, রাত অব্দি এফআইআর হলো না কেন? সেখানে রিনোভেশনের নাম করে যেটা একটা ক্রাইম সিন, সেখানে দেয়াল ভাঙা হয়ে গেল কেন? 14 তারিখ রাতে বাইরের গুন্ডা ঢুকিয়ে সেখানে ভাঙচুর করে তথ্য প্রমাণ লোপাট করা হলো। এর উত্তর আশা করি উনি জানেন, যেটা উনি অ্যাভয়েড করে যাচ্ছেন। যাই হোক, তো এই ঘটনাগুলো যখন ঘটলো এবং তথ্য প্রমাণ লোপাট সবার সামনে চলে এলো, যা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব থেকে রিপোর্ট এসছে যে ওখানে খুন করা হয়নি, অন্য জায়গায় খুন করে ওখানে আনা হয়েছে, এটা কি একজনের পক্ষে সম্ভব? অন্য কেউ জানতে পারলো না। আরজি করের মতো একটা হাসপাতালে, আরজি করের মতো একটা মেডিকেল কলেজে কেউই জানতে পারলো না এরকম একটা ঘটনা একজন ঘটিয়ে ওখানে আনলো। এটা কি আদৌ সম্ভব? ভেবে দেখতে বলবো। সাধারণ জনগণও আশা করি এই ঘটনাটা বুঝে গিয়েছেন। সেই জন্যই আজকে এতদিন বাদেও এই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য অনেক শক্তি বিভিন্নভাবে অপপ্রচার করেছেন। কিন্তু এই যে এখন বিভিন্ন কথা বলে রেভিয়েট করতে যাচ্ছেন উনি, আমি তাহলে এই প্রশ্নগুলো রাখলাম, আশা করি উনি এগুলোর জবাব দেবেন। তাহলে সন্দীপ ঘোষ মহাশয়, যার নামে এত কমপ্লেন, শুধু তথ্য প্রমাণ লোপাট তো আছেই, তার আগে তিনি বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের যেভাবে হ্যারাস করেছেন, বিভিন্ন কলিগদেরকে ট্রান্সফার করিয়েছেন, শুধু তাই বিভিন্ন নয়, টাকা পয়সা শুধু তাই নয় নয় আলম বাবু, করিয়েছেন। আর্থিক দুর্নীতির সঙ্গেও তিনি যুক্ত রয়েছে এমনটা অভিযোগ রয়েছে। হ্যাঁ, ওটাই আমি বলছি, টাকা পয়সা নয়ছয় করেছেন, আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত, এই ঘটনাগুলো তো আছেই। তার সাথে সাথে একজন প্রিন্সিপালের দায়িত্ব পড়ে তার ইনস্টিটিউশনে কি কি ঘটনা হচ্ছে তার জন্য তিনি দায়বদ্ধ থাকবেন। তার ইনস্টিটিউশনে এরকম ঘটনা হচ্ছে, তিনি দায়বদ্ধ থাকবেন এফআইআর করতে, তিনি দায়বদ্ধ থাকবেন সঠিক খবর বাড়িতে দিতে। কিন্তু আমরা দেখলাম প্রথম থেকেই এইভাবে মিথ্যা প্রচার করে এটাকে একটা সুইসাইড বলে চালানোর চেষ্টা হয়েছিল। কিন্তু এটা একমাত্র সম্ভব হলো সেখানকার জুনিয়র ডাক্তার ডক্টর অনিকেত মাহাতো সহ, ডক্টর কিঞ্জল নন্দ সহ আরো যেসব ডাক্তাররা সেখানে আন্দোলন শুরু করেছিল, সেই ডেড বডিকে তারা বেরোতে দেয়নি। তারা বলেছে যে পোস্টমর্টেম হবে, ভিডিওগ্রাফি হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, তারপরে আমরা বডি ছাড়বো। সেই জন্যই আন্দোলনের কিন্তু জয় এখানেই, এই জয় দিয়ে কিন্তু শুরু হয়েছে। এটা না হলে জানতেই পারতো না মানুষ যে এটা একটা খুন, এটা একটা ধর্ষণ। তারপরে একের পর এক এই আন্দোলনে সাধারণ মানুষ যুক্ত হয়েছেন। কলকাতা পুলিশের যে কমিশনার, তার অপদার্থতার কথা এখানে আর নতুন করে বলার কিছু নেই। তাকে তো আন্দোলনে যে চাপে সরাতে বাধ্য হয়েছেন। তারপরে ডিসি নর্থ, তিনি সরে গেছেন। বিভিন্ন হাসপাতালে এই আন্দোলনের চাপেই যে পরিকাঠামোর উন্নতি কিছু হলেও, এই যে বেড মনিটরিং সিস্টেম, এই সবগুলো কিছুটা চালু করা গেছে। আমরা আশাবাদী যে এরপরেও আমরা এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব এবং আরো যে যে খামতি আছে, এই জন্যই সাধারণ মানুষ এরকম ভাবে এই আন্দোলনে এসছেন। কারণ এই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের আলাদা কিছু স্বার্থ নেই, তারা নিজেদের মাইনে বাড়ানোর জন্য এই আন্দোলন করছে না, এই আন্দোলন করছে যাতে সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়, সাধারণ মানুষেরই তাতে উপকার। এই ঘটনা কিন্তু বুঝেছেন, তাই এই আন্দোলনকে কালিমালিপ্ত করার হাজার চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে। বেশ, আলমবাবু আপনার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে সঞ্জিত বাবুর কাছেও যাবো, গৌরাঙ্গবাবুর কাছেও যাবো। কিন্তু তার আগে আত্মহত্যার কথা বললেন না আলমবাবু, কিছুক্ষণ আগে আপনারা শুনতে পেলেন যে ফোন কল এসেছিল প্রথম অবস্থায় তিলোত্তমার বাড়ির লোকেদের। প্রথমে কি বলা হয়েছিল? হয়তো আত্মহত্যা কিংবা মারা গিয়েছেন। কি বলেছিলেন একবার রাখি আপনাদের সামনে, দেখুন। শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো?
সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে। জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। এটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছেন, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। কথাটা কতটা অসঙ্গতি বুঝতে পারছেন? প্রথমে যে ব্যক্তি ফোন করেছেন, যে ভদ্র মহিলা, তার কারণ এতটাও হয়তো কান খারাপ নয়, তিনি একজন ভদ্র মহিলাই। তিনি প্রথমে বলছেন অবস্থা খুব খারাপ, শোচনীয়, খুব খারাপ অবস্থা, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে যে কোনো মানুষ বুঝতে পারবেন তার মানে তিনি বেঁচে রয়েছেন। অবস্থা খুব খারাপ, তার মানে তিনি বেঁচে রয়েছেন, এটা কনফার্ম। তারপরে তাকে কি বলা হলো? এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে আরেকটু বোঝা গেল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের দরকার, অর্থাৎ ভীষণ অবস্থা খারাপ। আমাদের খুব সহজ ভাষায় আমরা যতটুকু বুঝি, আমরা মেডিকেল টার্ম অত বুঝি না, তার কারণ আমরা সাংবাদিক। কিন্তু তারপরের ঘটনাটা ঠিক কী? তারপরে ঘটনাটা হয়তো আত্মহত্যা করেছেন কিংবা মারা গিয়েছেন, এটা বলা হলো। আচ্ছা, এই তিনটে লাইনের মধ্যে, তিনটে শব্দের মধ্যে আকাশ পাতাল পার্থক্য বোঝা যাচ্ছে না? যে কেউ বুঝতে পারছেন এটা। আমি ঠিক এই প্রশ্নটা নিয়ে সরাসরি গৌরাঙ্গবাবুর কাছে যাব, এবং তার আগে সঞ্জিতবাবুর কাছে আসছি। সঞ্জিতবাবু, সিবিআই কি এখনো পর্যন্ত সেই মহিলা সুপার যিনি ফোন করলেন তাকে কোনোভাবে কোনো কিছু তদন্ত থেকে বের করতে পারলেন না? উল্টে এখন নানান রকম তথ্য ফ্ল্যাশ হচ্ছে। হ্যাঁ, নমস্কার। তো যেখান থেকে বলছি যে সিএফএল, যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, যে যে রিপোর্ট যে সামনে এসেছে, তারপর থেকেই তো আবার নতুন করে এই তোলপাড় বা আন্দোলন আবার শুরু হয়েছে। এটা জানতে হবে সর্বপ্রথম যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার দিন কারা কারা উপস্থিত ছিল এবং কারা কারা ছিলেন সেগুলো আগে ভালো করে জানতে হবে। এবং 5টা দিন যে এই সরকারের হাতে ছিল, ওই 5টা দিন সরকারের হাতে থাকাকালীন তারা যা এভিডেন্স ছিল সেটা তো ট্যাম্পারিং করেছেন। এবং সিবিআই দায়িত্ব নেওয়ার পর তারা একটা কথা বলছেন, এখনো বলছেন যে আপনারা অন্তত পক্ষে একটু ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন। তার কারণ কি, যাদের একটা যে দেশের সর্ববৃহৎ যে সংস্থা, তদন্তকারী সংস্থা, তারা কিন্তু চেষ্টা করছে, অতএব তাদের উপর আস্থা বিশ্বাসটা রাখতে হবে। এবারে ঠিক বলেছেন সঞ্জিত বাবু, আস্থা বিশ্বাস রাখতে হবে। আমরা রেখেছিলাম যাদের সাকসেস রেট 0.01%, তার উপর আমরা ভরসা রেখেছিলাম। যাদের উপরে যে গৌরাঙ্গবাবুর সমীক্ষা অনুযায়ী যাদের রেট এতটাই খারাপ, তাদের উপর আমরা ভরসা করেছিলাম। বিশ্বাস করুন, তারপরেও কিছু হচ্ছে না। আর কতদিন বলুন তো সঞ্জিত বাবু? আপনারাও বলবেন, আমরাও নিউজ চ্যানেলে এসে নানান রকম কথা বলবো, অনেক বক্তব্য রাখবো, কিন্তু তিলোত্তমার মা বাবা কিন্তু তার মেয়েটাকে হারিয়েছে। মায়ের কোল খালি হচ্ছে সঞ্জিত বাবু। 100 বার। কারণ এই যে এটা তো আমরাও মর্মাহত, আমরাও তো কষ্টে রয়েছি, আমরাও তো চাই যে সঠিক বিচার এবং সঠিক তদন্ত যেন করে যেন প্রকৃত দোষী যারা তারা সামনে আসুন। তো সেজন্য আমাদেরকে, কারণ একটা জিনিস যদি ধরুন আপনার বাড়ির কোনো জিনিস যদি লুকিয়ে রাখে এবং কোনো জায়গায় এমন ভাবে আত্মগোপন করে দিল যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে পেতে গেলে তো একটু সময় দিতে হবে। এবং দেশের সর্ববৃহৎ সংস্থা, তাদের উপর আস্থা ছাড়া তো আর উপায় নেই, কারণ বিদেশ থেকে তো কোনো সংস্থা আসবে না, এদের ওপরই আস্থা রাখতে হবে। তো এখানে যে জায়গাটা হয়েছে, যদি এই সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু এতদিনের এইসব এত ঝামেলা হতো না, ধরা পড়ে যেত। কারণ এই যে সন্দীপ ঘোষ, তারপর টালা থানার ওসি এবং বিনীত গোয়েল, এরা যে রয়েছেন, এই তো সরকারেরই সব। তো তাদের বাঁচাবার জন্য এত কেন? এখানে যে দিদিমণি যে রাস্তায় হাঁটলেন আমরা দেখতে পেরেছি, আন্দোলন করেছে দেখতে পেরেছি। তাহলে আবার সিবিআই মানে সুপ্রিম কোর্টে 51 জন উকিল দিয়ে ঠিক করতে লড়াই করতে দরকার ছিল না তো? তাহলে প্রকৃত হচ্ছে এই সরকারের সদিচ্ছার অভাব। এবং সিবিআই এর উপরে যে আস্থা ভরসা রাখতে হবে, এই জন্য বলছি সিবিআই আছে বলেই আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমরা জানি যে এর একটা ভালো কিছু বেরিয়ে আসবে। তো আমাদের যেমন আশা থাকবে আর এই সরকারের সদিচ্ছা থাকবে, তবেই কিন্তু। আর সরকারের যদি সদিচ্ছা না থাকে তাহলে এই অপেক্ষা করতে হচ্ছে। আর যদি সরকারের সদিচ্ছা থাকতো
তাহলে এতদিনে সত্যটা উদ্ঘাটন হতো। সরকার চায় না যে প্রকৃত অর্থে যারা রয়েছে, কারণ দেশ এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজের, তাহলে তিনি যখন নিজে রয়েছেন তিনি কেন দায়ভার নেবেন না? তিনি কেন বলবেন না রাস্তায় নেমে এই নাটক করার কি দরকার ছিল? এবং যদি হয়ে থাকে, আমি আবারও বলছি, সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং 51 জন উকিলকে কি জন্য দাঁড় করিয়ে রেখেছে? এই প্রশ্নটাই সরকারকে করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বিবেককে প্রশ্ন করুন। তিনিও একজন মহিলা স্বাস্থ্যমন্ত্রী, তাহলে স্বাস্থ্যের এটা তো ব্যর্থতা, স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা। তাহলে মুখ্যমন্ত্রী দায়ভার নেবেন না? তিনি বলবেন না? আজকে পুরো লোক সবাই বলছে সিবিআই করছে না কেন, সিবিআই করছে না কেন? সিবিআই তো চেষ্টা করছে। এই সদিচ্ছা যদি থাকতো তাহলে তো তারা তো হাঁটি হাঁটি পা করে গিয়ে বলতো যে দেখুন এই ব্যাপার হয়েছে, আমি তো সব জানি, কারণ রাত্রির 2:30 অবধি আমি পাহারা দিয়েছি, আমি জেগেছি। ওখানে যে মারা গেল তার ওখানকার যে বিধায়ক নির্মল ঘোষ, তিনি দাঁড়িয়ে থেকে তাদের বাড়িতে তার মা বাবার হাতে ডেড বডি না তুলে তিনি দায়িত্ব নিয়ে শবদাহ করলেন। তো তারপরে সিবিআই কে দোষ দিয়ে লাভ কি আছে? সিবিআই চেষ্টা করছে এবং সিবিআই এটা আপনারা দেখবেন যে একটা বড় চমক আসবে, বড় চমকের অপেক্ষায় থাকুন। দেখবেন আমরাও চাই প্রকৃত সত্য উদ্ঘাটন হবে এবং যারা প্রকৃত মাথা যতই লুকোবার চেষ্টা করুক, এই সরকার যতই চেষ্টা করুক ধামাচাপা দিয়ে রাখবার, কিন্তু পারবে না। তার কারণ হচ্ছে সিবিআই যখন পড়েছে হাত, এটা অবশ্যই জানবেন যে আসল মাথা বেরিয়ে আসবে। একটু অপেক্ষা, হয়তো আমাদের ধৈর্যচ্যুতি হচ্ছে, আমরাও কষ্টে আছি যে প্রকৃত অর্থে যারা অপরাধী তারা সামনে আসুক। আমরাও আশা করব সিবিআই এর উপর আরেকটু ভরসা রাখতে, আসল তথ্য অবশ্যই বেরিয়ে আসবে। ঠিক, অনেকটা 2004 সাল থেকে 24 সালের মতো 20 বছর অপেক্ষা করতে হবে, যেমন নোবেল প্রাইজটা এখনো পাওয়া যায়নি সিবিআই এর উপর। ঠিক বলেছেন, এখনো ওয়েট করেই যাব 20 বছর ধরে। একদম ঠিক বলেছেন আপনি। আরো একটা কথা বলবেন? না না না, এই দেখুন সঞ্জিত বাবু, সঞ্জিত বাবু আমি শেষই করিনি। সঞ্জিত বাবু আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম, এবার আমারটা একটু শুনে নিন। সঞ্জিত বাবু প্লিজ, আমার আরো কিছু বলার রয়েছে। সঞ্জিত বাবু, আপনি বলছেন না যে আপনাদেরকে যখন জিজ্ঞেস করি তখন আপনারা বলেন তৃণমূলের দিকে বলটা দেওয়ার চেষ্টা করেন, তৃণমূলকে জিজ্ঞেস করলে আপনাদের দিকে বলটা দেওয়ার চেষ্টা করে। জানেন, আমি বিভিন্ন জায়গায় যখন বেরোই রাস্তাঘাটে অনেক রকম কথা শোনা যায়। সরকারি ব্রাঞ্চগুলোতে অনেক সময় গেলে পরে এ ব্রাঞ্চ থেকে ও ব্রাঞ্চে পাঠানো হয়, ওখান থেকে ওখানে পাঠানো হয়। সাধারণ মানুষকে কি আপনারা এতটাই বোকা ভেবে ফেলেছেন? হ্যাঁ, যখন কোনো কেন্দ্র সরকারকে জিজ্ঞেস করা যায় তখন রাজ্য সরকারের দিকে বলটা ঠেলে দেন, রাজ্য সরকারকে জিজ্ঞেস করলে পরে কেন্দ্র সরকারের দিকে বলটা ঠেলে দেন। এটা কি সরকারি সম্পত্তি নাকি? সাধারণ মানুষের কোনো দাম নেই? না না, সাধারণ মানুষের দাম আছে। তাহলে তো আপনি এটা বলছেন যে মানে অ্যাকশন টেনশনের সমাপ্তি, ভরতক্তা মারপেটে, তা তো হয় না, কারণ কোর্টে রয়েছে, সিবিআই এর হাতে রয়েছে। তো একটা তো আইন প্রক্রিয়ার উপর তো ভরসা রাখতে হবে। তাহলে কার উপর ভরসা রাখবেন বলুন? 2004 থেকে 24 অব্দি আমরা ভরসা রেখেছি। নোবেল প্রাইজে যিনি নোবেল চুরি করেছিলেন এখনো পেলেন? আমরা পেয়েছি? 20 বছর ধরে তো ওয়েট করছি। পেয়েছেন আপনি? আমরা তো অন্তত পাইনি। না না, আমরা পাবো কোথায়? এটা তো সিবিআই এর হাতে। এটাই তো বলছি, সিবিআই 20 বছর ধরে রাখছে, এখন কি পাবে? আমি আপনাদের কথার সময় বলিনি, আমাকে একটু বলতে দিন, আমাকে একটু বলতে দিন। ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। বললেন ভরসা রাখবো, বুঝে গেছি। ভরসা রাখতে হলে যে সাইন্স এন্ড সিম্পটমস দেখতে হয়, সেই সাইন্স এন্ড সিম্পটমস তো দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে যখন আপনারা বলছেন, আপনি কথাটা বললেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে সিবিআই দিতে পারছে না, তাহলে তথ্য প্রমাণ যারা লোপাট করলো, যে যারা এর ইনচার্জ, এই হাসপাতালের যে প্রিন্সিপাল, তালা থানার যে আমার একটা প্রশ্ন আছে। তাহলে সুপ্রিম কোর্টে এতগুলো উকিল কেন দাঁড় করলো? রাজ্য সরকারকে কেন জিজ্ঞেস করছেন? এখানে বলছেন ঠিক আছে, রাজ্য সরকারের সমর্থক রয়েছে। আমি গৌরবাবু থেকে উত্তর নেওয়ার চেষ্টা করছি। বুঝতে পেরেছি গৌরবাবু, গৌরবাবু 51 জন কেন? এসব যদিও বা আগে ডিসকাস হয়ে গিয়েছে, তা সত্ত্বেও যখন আপনারা একই জায়গাতেই রয়েছেন, একটু রাজ্য সরকারের সমর্থককে জিজ্ঞেস করি। গৌরবাবু বলুন। দেখুন, বাংলার ক্ষেত্রে সিপিএম যে কথা বলে, বিজেপি আপনার কাছে বলে, সিপিএম বিজেপি বাংলায় প্যাক্ট। বাংলায় বিভিন্ন দিক থেকে সরকারকে, বর্তমান সরকারকে কালিমালিপ্ত না করতে পারলে, পিছন দিক থেকে ক্ষমতা দখল করতে যদি না পারা যায়, তাহলে বাংলার ক্ষমতা এরকম করে তারা ক্ষমতায় আসবে না। আপনি 51 জনের কথাটা বলুন না। আমি আসছি 51 জনের যে বিষয়টা। দেখুন, প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আমরা যতটুকু 5 দিন সময় পেয়েছিলাম তার মধ্যে একজনকে ধরেছি, অ্যাকিউজ করেছি, তাকে সাথে সাথে করে
তাকে নিয়ে আসা হয়েছে এবং তার সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে, ইনকোয়ারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যা যা প্রসেসের মধ্যে দিয়ে চলে। এবার সেই সময়টাতেই রাজ্য সরকারকে বিভিন্নভাবে বিভিন্ন কেস করে দেওয়া হয়েছিল, রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন কেস করা যায়। যখন সিবিআইয়ের আন্ডারে দিয়ে দেওয়া হয়, কিছু নিজস্ব সরকারকে এবং মুখ্যমন্ত্রীকেও শেষে এসে তারা কাঠগড়ায় দাঁড় করানো এবং পিছন দিক থেকে ক্ষমতার চেষ্টা করা হয়েছিল। সেক্ষেত্রে হয়তো হতে পারে, পুরোটা আমার কাছে ডিটেলস জানা নেই যে 51 জন, কিন্তু আমি বলতেছি নির্দ্বিধায় আমরা বলতে পারি যে রাজ্য সরকারও চাচ্ছে যে নির্যাতিতার পরিবার হচ্ছে যারা রয়েছে তারা হচ্ছে বিচার পাক, এখানে বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদুক। রাজ্য সরকারও চাচ্ছে। ওনারা কেন, বিজেপি কেন আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন অপরাজিতা বিলকে পাস করছে না? ওই সৌম্যজিৎ বাবুর কাছে আমি প্রশ্নটা যাইতে চাইলাম। আপনি কি চান না তাড়াতাড়ি করে বিচার প্রক্রিয়া শেষ হোক, বিচার প্রক্রিয়া শেষ হয়ে নির্যাতিতার সুযোগ সুবিধা পাক? তার মা বাবাকে নাকি ভুল বোঝানো হয়েছে ওনাদের দল থেকে? নির্যাতিতার কোনো মা বাবাকে ভুল বোঝানো হয়েছে। সঞ্জয় রায় একমাত্র দোষী, সে অ্যারেস্টেড হয়ে গেছে। আবার কিসের? না আলমবাবু আপনি কি বলছেন? না আমি আছি আলমবাবু আপনার কাছেই আছি। ডক্টরবাবু আপনাকে বলছি, আপনি বলছেন যে ভুল বোঝানো হয়েছে এইভাবে। আরে ভুল তো প্রথম থেকেই বোঝানো হয়েছে, যখন থেকে আত্মহত্যা থেকে শুরু হয়েছে। একটু শরীর খারাপ, অনেকটা শরীর খারাপ, এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, প্রথম থেকেই তো ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে, পরে রাখা হয়নি। কোনো পেশেন্ট যদি মারা যায় তাহলে কি বলা হয় যে মারা গেছে? আপনারা আসুন, আপনারা এসে দেখে যান। কোনো একটা ঘটনা প্রত্যেকটা হাসপাতালে তাই হয়। এই ডাক্তারবাবু যিনি রয়েছেন উনার হাতে যদি কোনো পেশেন্ট মারা যায় উনারাও বলেন, এক এক করে উনার হাতে যদি কোনো পেশেন্ট মারা যায় উনারাও বলেন একই কথা যে আপনি এসে দেখে যান। রাত্রেবেলা 2টা 3টার সময় কাবিলবাবু আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, প্লিজ আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি। প্রথম সুযোগ দেবো কাবিল বাবুকে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আমি আশা রাখবো মাঝে কেউ কথা বলবেন না। কাবিল বাবুর গৌরাঙ্গ বাবু, সঞ্জিত বাবু দুজনে একে অপরের কাদা ছড়াছড়ি করছেন মিডিয়াতে, আবার এখন কুস্তি করছেন, পরে দোস্তি হবে, এই তো অবস্থা। একজন বলছেন 5টা দিন পায়নি সিবিআই, একজন বলছেন কলকাতা পুলিশের কাছে থাকলেই না বিচার পেয়ে যেত। মুখ্যমন্ত্রীর নামাবলী জব করতে করতে গৌরাঙ্গবাবু অনেক কোথায় বললেন এই সন্দীপ ঘোষকে আড়াল করলো কে? টিএনএমসি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করলো কে? তাকে সাসপেন্ড কেন করা হলো না? আবার উল্টো দিক থেকে সিবিআই যে চার্জ নেওয়ার পরে যাদেরকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট কোনো একটা ভিত্তিতে করলো, সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার জন্য তারা জামিন পেয়ে গেল। তাহলে বিচার কিন্তু হবে আন্দোলন করেই। আমরা বিচার ছিনিয়ে আনবো, আন্দোলনের পথেই বিচার আসবে। তাই আমরা সাধারণ আপামর জনতাকে বলতে চাই যে আপনারা আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। এই কংগ্রেস, বিজেপি, সিপিএম এবং তৃণমূলের এই যে ন্যারেটিভের মধ্যে পড়বেন না। তাহলে যিনি খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, তার যখন খবর দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সুপার, তার মধ্যে কথার মধ্যে কোনো এমপ্যাথি নেই, কোনো সিম্প্যাথি নেই, গড়গড় করে রোবটের মতো কথা বলে গেলেন এবং মিথ্যা কথা বলে গেলেন। তাহলে এর দায় কি রাজ্য সরকারকে দিতে হবে না? বেশ সময় দিতে পারছি না, কেন্দ্র সরকারকে দিতে হবে না? বেশ আর সময় দিতে পারছি না। বেশ আমি এবার রতনবাবুর কাছে আসবো। রতনবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। অঞ্জনদা, আজকে যে ঘটনাটা আপনারা যে দেখালেন প্রথমে, সত্যি এই প্রসঙ্গ দেখার পর শরীরের লোম খারাপ হয়ে যাচ্ছে। তবুও এখানে বলতে হচ্ছে যে বিজেপি আর টিএমসি সুর মিলা রাখি। দিদি চায় বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলবে। বাংলায় নাটক করবে কিন্তু দিল্লিতে দোস্তি করবে, বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি। আজকে বলুন তো, না হলে যে বিজেপির বিরোধী দলনেতা এত বড় ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলনের ভুল ত্রুটি উনি ধরে বেড়াচ্ছেন। কোথায় তাদেরকে উৎসাহ দিবে, কোথায় তাদের আন্দোলনের কে সমর্থন করবে, তাদের আন্দোলনের সাথে নিজেকে জড়িয়ে ফেলবে, কিন্তু তা না করে তারা কিন্তু তাদের এদিকে পরিষ্কার বোঝা যাচ্ছে আন্দোলনটা। যতদিন এই বিজেপি আর তৃণমূলের যে আন্ডারস্ট্যান্ডিং এবং নাটক চলবে, বাইরে দোস্তি, বাইরে কুস্তি আর ভেতরে দোস্তি, ততদিন কিন্তু বাংলার মানুষ বিচার পাবে না। বেশ আর সময় দিতে পারছি। রতনবাবু একেবারে অন্তিম রাউন্ডের দিকে আছে। রতনবাবু আপনি বলছেন যে বাংলায় দোস্তি, দিল্লিতে কুস্তি। আমার মনে হয় এই বিষয়টা আপনাদের সঙ্গে বেশি ভালো হয়। বাংলায় দোস্তি আর
বাংলায় কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি করছেন আপনারা এটা বলবেন না। আমি সরাসরি আলমবাবুর কাছে আসবো। আলমবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আলমবাবু বলুন। হ্যাঁ, বলছি যে এই যে জামিন পেয়ে গেল, তাহলে এখন এই যে উনি বললেন, সমজিৎ বাবু বললেন যে দেরি লাগবে, টাইম লাগবে, তাহলে এই যে জামিন পেয়ে গেল, বাইরে বেরিয়ে আবার যে তারা সাক্ষীদেরকে থ্রেট দেবে না, তথ্য প্রমাণ লোপাট করবে না, এর কি প্রমাণ আছে? এটা তো হবেই। তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট তো দিতেই হতো, যেখানে বোঝা যাচ্ছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তাহলে আপনারা যেমন বলছেন যে খুনি ধরতে পারছি না কারণ তথ্য প্রমাণ নেই, তাহলে যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদেরকে ধরুন। দ্বিতীয় কথা হলো যে এবার ভেবে দেখুন, আপনাদেরই সবচেয়ে বেশি এমপি এমএলএ এই নারী নিগ্রহের ইয়েতে জড়িত, তাহলে আপনারা নিজেরাও কি চান যে এই বিচার পাক, এই যে খুনি ধর্ষক ধরা পড়ুক? কারণ সবচেয়ে বেশি এমপি এমএলএ তো আপনাদেরই জড়িত নারী নিগ্রহতে। তাহলে আপনারা আপনাদের এই সাহায্যের যে কালো হাত বাড়িয়ে দিয়েছেন, আপনারা চাচ্ছেন, এই আঘাত হয়ে গেছে কেন্দ্র রাজ্যের, এবং জনগণের কাছে পরিষ্কার যে এই রাষ্ট্র ব্যবস্থায়, যে আপনি বললেন সিবিআই এর উপর ভরসা রাখার কথা, মানুষ ভরসা রাখতে পারছে না। এবং আমরা দেখলাম মানে সর্বোচ্চ যে ন্যায়ালয়, সেখানে বিচারের চেয়ে বেশি কথা হচ্ছে কখন কিভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে থামানো যায়, সেখানে কোথায় আন্দোলন হয়ে ব্যাহত হচ্ছে, এইগুলো নিয়ে বেশি মাথা ব্যথা। সেখানে মাথা ব্যথা নেই কিভাবে বিচার পাওয়া যাবে। তাহলে এখানে বলতে হয় যে রাষ্ট্র ব্যবস্থার যে চরিত্র মানুষ কিন্তু আজ বুঝতে পারছে। মানুষ বুঝতে পারছে যে যেটুকু আমরা পেয়েছি আন্দোলনের চাপেই আমরা আদায় করতে পেরেছি, সে কোরাপ্ট সিপি কে সরানো হোক, আত্মহত্যা নয় সেটা যে জানতে পারলো মানুষ, সেটা হোক। বেশ, আমি আর সময় দিতে পারছি না আলমবাবু, আমি একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছি। সমজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। সমজিৎ বাবু বলুন। হ্যাঁ আলমবাবু, আর সময় দিতে পারছি না, আমি এবার সমজিৎ বাবুর কাছে এসেছি। সমজিৎ বাবু বলুন। তাতে কিন্তু আমরা বিচার পাবো না, কারণ আমাদের অপোনেন্ট খুবই শক্তিশালী। বেশ, সমজিৎ বাবু বলুন। লম্বা লড়াই। সমজিৎ বাবু বলুন প্লিজ, সময়। একটা কথা শুনুন, আমরা যে কথা একবার বলি আর 100 বার বলি, মানেটা কিন্তু একটাই। আর ভারতীয় জনতা পার্টি গঙ্গা জলের মতন পবিত্র। আমরা সব সময় চাই সিবিআই এর ওপর যে তদন্ত চলছে তার উপর আস্থা ভরসা রাখতে হবে। আর এই যে সরকার বর্তমানে যে তৃণমূল সরকার চলছে, এই সরকারের ওপর আস্থা মানুষের নেই, কারণ তারা সমস্ত যে ঘটনা ঘটেছে তার যদি ট্যাম্পারিং না করতেন, তাদের যদি সহযোগিতা থাকতো, তাহলে এতদিনে এর ফয়সলা হয়ে যেত। কিন্তু তারপরেও সিবিআই যেভাবে তদন্ত করে নিয়ে আসবে, হ্যাঁ 90 দিনের সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেননি, এই জন্য এত ব্যর্থতার কথা বলছেন। আমি আবারও বলছি, একটুখানি ধৈর্য ধরুন, এমন কিছু তথ্য আসবে চমকে দেওয়ার মতন হবে। তো তখন এই সরকারের এমনিতেই তো মুখ দেখাতে পারেন, তো তখন কোথায় যাবে এখন সেটার উপরে নির্ভর করছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন এই মানে রাজ্যে থাকবেন, ততদিন জানবেন মানুষ অসুরক্ষিত থাকবে, স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে। একেবারে অন্তিম লগ্নে রয়েছে, এবার গৌরঙ্গবাবুর কাছে আসবো শুধুমাত্র একটি প্রশ্ন সংযোজন করে। গৌরঙ্গবাবু, আপনি বলেছিলেন যে সিপিআইএম আমল থেকে আরজি করে এইসব হয়ে আসছে। আমার প্রশ্ন হচ্ছে, সিপিআইএম সরকার চলে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, আপনারা রয়েছিলেন, কি করলেন আরজি কর নিয়ে? সিভিক ভলেন্টিয়ারদের কি করে তাদের জায়গা পেয়ে যায়? সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কিচ্ছু সেইভাবে চেক না করে, তাদের কোয়ালিফিকেশন কি আছে চেক না করে, তারা আদৌ কোনো রকম ক্রাইম সিনের সঙ্গে যুক্ত কিনা সেসব না জেনে আপনারা ক্রাইম রীতিমতো তৈরি করে ফেলছেন সিভিক ভলেন্টিয়ার। কি করে হলো? তৃণমূল আমলেই তো এই বিষয়গুলো হয়েছে। আরজি কর মামলা তো নিশ্চয়ই সিপিআইএম এর আমলে হয়নি, তৃণমূলের আমলে হয়েছে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, সিভিক ভলেন্টিয়ার নিয়ে যা তথ্য দেওয়ার এবং কিভাবে রিকোর্টে হয়েছে সেটা সুপ্রিম কোর্টকে ডিটেলস দিয়ে দেওয়া আছে, এই বিষয়টাতে না বললেই নয়। আমি বলছি যে আমরা যদি বিচারের বাণী আনি, আমরা চাই মেয়েটি বিচার পাক। আজকে যারা টেম্পারিংয়ের ঘটনা যারা বলছে যে সেখানে হয়নি, যে সিবিআই বলছে, আমি ভালো করে বিচার ব্যবস্থাকে আমরা আরও জোর দিতে বলবো। 14ই আগস্ট মীনাক্ষী মজুমদার মুখার্জি যিনি রাত দখল করেছিলেন জাতীয় পতাকাকে সাথে নিয়ে, সিপিএম এবং বিজেপি মিলে যে ঘর ভেঙেছিল এবং তার জন্য তার দায়ভার সিপিএমকে নিতে লাগবে। এবং ওখানে কুচক্র অতীতকাল থেকে সিপিএম চালায় এবং পর্নোগ্রাফি চালায় এবং এর পিছনে সিপিএম এবং যুক্ত থাকবে, এবং সিপিএম বিজেপি এখানে দোষর রূপ রয়েছে। আমি ডাক্তারবাবুদের বলবো, সাধারণ মানুষদের পরিষেবা আপনারা দিন, পরিষেবা না দিয়ে
আন্দোলনের নাম করে স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করে দিবেন, অপারেশন করবেন, সাধারণ মানুষকে ডাক দেওয়ার অধিকার আপনাদের নাই। আপনারা নিজের মতো করে আন্দোলন করুন। আমরাও শিক্ষক সংগঠন করি, ওই শিক্ষকদেরকে নিয়ে বসি, সাধারণ মানুষকে ডাক দিই না, মিথ্যা কথা বলে দিয়ে তাদের পরিষেবা বন্ধ করি না, আমরা স্কুল বন্ধ করি না। বাংলাদেশের আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লগ্নে রয়েছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আসার জন্য, সময় দেওয়ার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো, মূলত সঞ্জিত বাবুর কাছে এসেছিলাম। সঞ্জিত বাবু একটি ডায়লগ বলেছেন, সম্ভবত বোধহয় তিনি খুব ভালো সিনেমা দেখছেন আজকাল। আমার এক কথা 100 কথার সমান। আমি জানি না সেই কথার সমানতাটা অনেকটা মোদিবাবুর মতো হয়ে যাবে কিনা, যে 400 পার, এবার 400 পারের মতো হবে কিনা আমরা জানি না। আমরা আশাবাদী সিবিআই নিশ্চয়ই 2004 সাল থেকে 24 সালে নোবেল পুরস্কার যেমন বের করতে পারেনি, নোবেলটা ঠিক কে নিয়েছেন, কিন্তু আমরা এতটা আশাবাদী যে আরজিকর কাণ্ডে যে বা যারা যুক্ত তাদের প্রত্যেককে হাতে নাতে ধরবে সিবিআই। এই আশা রেখে আজকের এই শো শেষ করছি। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব বাংলার পর্দায়। নমস্কার।